আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি অধ্যায় ৪ ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর সপ্তম পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচটিএমএল এর টেক্সট ফরম্যাটিং নিয়ে। কোনো কিছু তৈরি করার পর তাকে বিভিন্নভাবে বৈশিষ্ট্য মণ্ডিত করাকেই ফরম্যাটিং বলা হয়। টেক্সট ফরম্যাটিং হলো টেক্সটকে সঠিক আকৃতি প্রদান করে সুন্দরভাবে উপস্থাপন করে ওয়েব পেজে ফুটিয়ে তোলার পদ্ধতি। বিষয়টাকে আমি আরেকটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি। আমরা যখন একটি ওয়েব পেজে বিভিন্ন ধরনের টেক্সট লিখে থাকি, সেই টেক্সটগুলো বিভিন্ন ফরম্যাট আকারে প্রদর্শন করতে হয়। যেমন কখনো লেখাগুলোকে মোটা আকারে দেখানোর প্রয়োজন পড়ে, আবার কখনো লেখাগুলোর নিচে একটা লাইন দিতে হয়। আবার অনেক ক্ষেত্রে লেখাগুলোকে বাঁকাভাবে প্রদর্শন করতে হয়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে লেখাগুলোকে কেটে দেখানোর প্রয়োজন পড়ে। আবার অনেক ক্ষেত্রে কিছু লেখা অনেক বড় এবং কিছু লেখা অনেক ছোট আকারে প্রদর্শন করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন গণিতের তোমার সূত্রর পাওয়ার যেরকম উপরে থাকে এবং H2 এর মতো 2 যেরকম ভাবে নিচে প্রদর্শিত হচ্ছে, এরকম ভাবে উপরে এবং নিচেও টেক্সটগুলো প্রদর্শন করার প্রয়োজন পড়ে। এই যে বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী টেক্সটগুলো প্রদর্শিত হচ্ছে, যেমন লেখাগুলো মোটা, লেখার নিচে আন্ডারলাইন, বাঁকানো, ডিলিট, বড় ছোট ইত্যাদি, এই সমস্ত পদ্ধতি হচ্ছে টেক্সট ফরম্যাটিং। আর এইচটিএমএল এ ফরম্যাটিং কাজে যে ট্যাগগুলো ব্যবহার করা হয়, সেই ট্যাগগুলোকে ফরম্যাটিং ট্যাগ বলে। এখন আমরা বিভিন্ন ফরম্যাটের নাম জানবো এবং সেগুলোর এইচটিএমএল ট্যাগ কি সেগুলো জানবো। প্রথম টেক্সটার নাম হচ্ছে বোল্ডেড টেক্সট, যেটা দ্বারা লেখাগুলোকে মোটা করা হয়। এটার এইচটিএমএল ট্যাগ হলো বি ট্যাগ। এর পরেরটা রয়েছে ইতালিক টেক্সট, যেটা দ্বারা লেখা বাঁকানো হয়। এটার এইচটিএমএল ট্যাগ হলো আই ট্যাগ। এর পরেরটা হচ্ছে আন্ডারলাইন টেক্সট, যেটার এইচটিএমএল কোড হলো ইউ ট্যাগ। এর পরেরটা হচ্ছে ডিলেটেড টেক্সট, যেটার এইচটিএমএল কোড হলো ডেল ট্যাগ। এর পরেরটা হচ্ছে বিগ টেক্সট, যেটার এইচটিএমএল কোড হলো বিগ ট্যাগ। এর পরেরটা হচ্ছে স্মল টেক্সট, যেটার এইচটিএমএল কোড হলো স্মল ট্যাগ। এর পরেরটা হচ্ছে H2O, যেখানে 2টা নিচে প্রদর্শন হচ্ছে, এটাকে বলে সাবস্ক্রিপ্ট, যেটার এইচটিএমএল কোড হলো সাবট্যাগ। এর পরেরটা 3-এর উপর যে পাওয়ারটা রয়েছে 2, এই 2 কে বলা হয় সুপারস্ক্রিপ্ট, যেটা উপরে প্রদর্শন হয়, যেটার এইচটিএমএল ট্যাগ হলো সুপ। এখানে একটা জিনিস খেয়াল করো, এই সাব এবং সুপ, এই দুটা জিনিস তোমাদের অনেক ক্ষেত্রে কনফিউশন হতে পারে। তো আমি যে কথাটা বলি মনোযোগ সহকারে শোনো, তাহলে আর ইনশাল্লাহ এই দুটা বিষয়ে কোনো প্রকার কনফিউশন হবে না। এখানে লক্ষ্য করো, দুইটা ট্যাগ। প্রথমটা হচ্ছে সাব। সাবের যে বিটা রয়েছে, বি এর মাথাটা দেখো নিচে রয়েছে, এবং সুপের পি যেটা রয়েছে, পি এর মাথাটা হচ্ছে উপরে। অতএব সাব দ্বারা তুমি যে অক্ষরটি লিখবে, সেই অক্ষরটি সবসময় নিচে প্রদর্শন হবে, কেননা বীর মাথাটা নিচে। এবং সুপ দ্বারা তুমি যে অক্ষরটা লিখবে সেটা সবসময় উপরে প্রদর্শন হবে, কেননা পীর মাথাটা হচ্ছে উপরে। এটা জাস্ট শুধু ধরার টেকনিক, এটা কোনো অফিসিয়াল রুলস না। এটা জাস্ট শুধু আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বললাম। এই বি এবং পিটাকে যদি তোমরা ফলো করো, তাহলে সাব এবং সুপ নিয়ে তোমাদের কোনো কনফিউশন হবে না ইনশাআল্লাহ। এখন আমরা জানবো এই টেক্সট ফরম্যাটিং মূলত কিভাবে আমাদের পরীক্ষায় আসতে পারে এবং সেটার অ্যান্সার আমরা কিভাবে করব। পাশের চিত্রটি লক্ষ্য করো। তোমার এক্সামে ঠিক এরকমই কোনো একটি চিত্র দিতে পারে এবং বলতে পারে এটার এইচটিএমএল কোডটি লেখো। এখন আমরা এই চিত্রটির এইচটিএমএল কোড লিখব। ধরো এটা তোমার এক্সাম পেপার। এখানে আমরা এই চিত্রটির এইচটিএমএল কোড লিখব। প্রথমে আমরা এইচটিএমএল ট্যাগটি স্টার্ট করলাম। এরপর এইচটিএমএল এর বেসিক কোডটি লিখে ফেললাম। এরপর বডি ট্যাগটাকে ওপেন করলাম। এই বডি ট্যাগের মধ্যে আমরা আমাদের প্রশ্নের অ্যান্সারটুকু লিখব। এখানে একটা জিনিস খেয়াল রেখো, আমরা যখন কোনো ওয়েবসাইটে
কোনো লেখা প্রদর্শন করতে যাব, সেই লেখাটা প্রদর্শন অর্থাৎ দেখানোর জন্য আমাদের যে ট্যাগের সাহায্যে ওই লেখাটিকে লিখতে হবে সেই ট্যাগটা হচ্ছে পি ট্যাগ। অতএব আমাদের পি ট্যাগের মধ্যে এই লেখাগুলোকে লিখতে হবে। তো চলো প্রথমে আমরা প্রথম লাইনের জন্য পি ট্যাগটি লিখে নিলাম, পি ট্যাগটাকে স্টার্ট করলাম, কিন্তু এখনই আমরা ক্লোজ করব না। আগে আমার এই লাইনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোডটা এখানে লিখবো, তারপর পি ট্যাগটাকে ক্লোজ করব। এখন খেয়াল করো, প্রথম লাইনটা কিন্তু মোটা আকারে দেখাচ্ছে। তাই যেহেতু লেখাগুলো মোটা আকারে দেখানোর জন্য ফরম্যাট ট্যাগ বি ব্যবহার করতে হয়, তাই এখন আমরা প্রথমে বি ট্যাগটাকে ওপেন করব। বি ট্যাগটাকে ওপেন করলাম, এখন আমরা এই লাইনটাকে লিখব। লাইনটাকে লিখলাম, এরপর বি ট্যাগটাকে ক্লোজ করে দিব। বি ট্যাগটাকে ক্লোজ করলাম, এরপর পি ট্যাগটাকে ক্লোজ করলাম। দেখো, যেহেতু লেখা প্রদর্শনের জন্য পি ট্যাগের সাহায্য নিতে হয়, তাই আমি এখানে পি ট্যাগটা নিয়েছি এবং পি ট্যাগের মধ্যেই আমাদের লেখাটাকে আমি লিখেছি, কিন্তু সেই লেখাটা কি ট্যাগের মাধ্যমে লিখেছি? বি ট্যাগের মাধ্যমে লিখেছি, কেননা আমাদের এই লেখাটা এখানে মোটা আকারে দেখাচ্ছে এবং মোটা আকারে কোনো লেখা থাকলে সেটা ফরম্যাট ট্যাগ বি এই ট্যাগ দ্বারা লিখতে হয়। এখানে আবার তোমরা অনেকে ভুল করে থাকো। কি ভুল করে থাকো? দেখো, পি ট্যাগটা শুরু করেছে, বি ট্যাগটাকে শুরু করেছি, এরপর লেখাটা লিখেছি, এরপর তো আমাদের ট্যাগগুলোকে ক্লোজ করতে হবে। কিন্তু অনেকে কি করে, প্রথমে পি ট্যাগটাকে ক্লোজ করে ফেলে, তারপরে বি ট্যাগটাকে করে। এরকম করা যাবে না। তোমাদের দেখতে হবে যে কন্টেন্টটা তোমাদের রয়েছে, এখানে কিন্তু এটা হচ্ছে তোমাদের কন্টেন্ট। অতএব কন্টেন্টের সাথে অর্থাৎ আগে যে ট্যাগটা রয়েছে সেই ট্যাগটাকে আগে ক্লোজ করতে হবে। দেখো, কন্টেন্টের আগে রয়েছে বি ট্যাগ, অতএব তোমাদের আগে বি ট্যাগটাকে ক্লোজ করতে হবে। এরপর রয়েছে পি ট্যাগ, অতএব তারপরে যে তোমাদের পি ট্যাগটাকে ক্লোজ করতে হবে। যদি তোমরা পি টাকে আগে এবং বি টাকে পরে করো, তাহলে তোমাদের অ্যান্সারটা ভুল যাবে। এই জিনিসটা একটু খেয়ালে রাখবে। এরপর আমরা পরের লাইনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোডটি লিখব। কোডটি আমি লিখে ফেললাম, এখন তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। দেখো, আসলে আমি পি ট্যাগটা কেন ইউজ করলাম? লেখা দেখানোর জন্য, তাই নয় কি? হ্যাঁ, তাই। এখানে দেখো, আমি যদি পি ট্যাগটাকে ইউজ না করতাম তাহলে কি হতো? আমি যদি পি ট্যাগটাকে ব্যবহার না করে শুধুমাত্র এই ফরম্যাট ট্যাগ গুলো ব্যবহার করে যদি আমি এই লেখাগুলো লিখতাম, তাহলে অবশ্যই ওয়েবসাইটে লেখাগুলো প্রদর্শন করত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কি ঘটতো, তোমার এখানে যে লেখাগুলো লাইন বাই লাইন রয়েছে, এই লাইন বাই লাইন আর থাকতো না, তখন লেখাগুলো এক লাইনে প্রদর্শন করত। বুঝতে পেরেছো? আসলে লেখাগুলোকে তোমার প্রতিটা লাইনে ভাগ করার জন্য, অর্থাৎ এক একটা লাইন এক একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ আকারে ভাগ করার জন্যই পি ট্যাগের সাহায্য নিতে হয়েছে। আমরা যদি পি ট্যাগটাকে না নিতাম, তাহলে এই যে কোশ্চেনে লাইনটা দেওয়া রয়েছে না, এই লাইনগুলো থাকতো না, এক লাইনে হতো, অতএব আমাদের অ্যান্সারটা ভুল হয়ে যেত। তাই আমরা এই লাইন বাই লাইন ভাগ করার জন্য এই পি ট্যাগের সাহায্য নিয়েছি। আশা করছি বুঝতে পেরেছ। এর পরের লাইনটা রয়েছে ইতালিক অর্থাৎ বাঁকা অবস্থায়, তো এটার জন্য এইচটিএমএল কোডটা আমি লিখে ফেললাম। দেখো, এখানেও আমি পি ট্যাগ শুরু করেছি এবং সবার শেষে যে পি ট্যাগটাকে ক্লোজ করেছি। মাঝখানে আমি আমার এই লেখাটি লিখেছি, কিন্তু কি ট্যাগের মাধ্যমে লিখেছি? আই ট্যাগের মাধ্যমে লিখেছি। আই ট্যাগ কিসের কাজ করে? এই আই ট্যাগের মধ্যে যে এই লেখাটা রয়েছে, এই লেখাটাকে বাঁকা করে ফেলবে। দেখো, এখানে বাঁকা করে ফেলছে, এই জন্য আমরা এই ফরম্যাট আই ট্যাগটা নিয়েছি। এরকম ভাবে পরের লাইনগুলো সেম। পরেরটা রয়েছে স্মল টেক্সট, অর্থাৎ এটার জন্য প্রয়োজনীয় কোডটা হচ্ছে এরকম। পি ট্যাগের মাঝখানে স্মল টেক্সট দ্বারা এই লেখাটিকে লেখা হয়েছে। এর পরেরটা দেখো, একটু ব্যতিক্রম, যেটা অনেকেই কনফিউশন হয়ে যায়। ভয় পাবে না, এটা খুবই সহজ। দেখো, এই লাইনের জন্য আমি প্রথমে তোমার পি ট্যাগটা স্টার্ট করেছি এবং শেষে যে পি ট্যাগটাকে ক্লোজ করেছি, এর মধ্যেই এই লাইনটা রয়েছে। কিভাবে রয়েছে দেখো, দিস ইজ, এটা কিন্তু নর্মাল টেক্সট, এটা বোল্ডও না অর্থাৎ মোটাও না, চিকনও না, পাতলাও না, বাঁকাও না, মানে অন্য কিছুই না, একটা নর্মাল ফ্রেশ একটা টেক্সট। অতএব এটার জন্য আমি আর নতুন করে কোনো ট্যাগ ব্যবহার করিনি, পি ট্যাগের পরে আমি এটা লিখে ফেলেছি, যেহেতু এটা নর্মাল টেক্সট, সো এটা পি ট্যাগের মধ্যে থাকলেই এনাফ।
এরপরে দেখো এখানে যে এদের সাবস্ক্রিপ্ট লেখাটা রয়েছে এটা কিন্তু একটু অন্যরকম। এটা কিন্তু একটু নিচে প্রদর্শন করতেছে। অতএব কোনো লেখা একটু নিচে প্রদর্শনের জন্য আমাদের কি ট্যাগ ব্যবহার করতে হয়? সাব ট্যাগ ব্যবহার করতে হয়। এখানে দেখো আমি সাব ট্যাগ ব্যবহার করে এই সাবস্ক্রিপ্ট অর্থাৎ এই সাবস্ক্রিপ্ট ওয়ার্ডটাকে এখানে লিখেছি। দিস ইজ লেখার পর সাবস্ক্রিপ্ট লেখাটাকে সাব ট্যাগের মধ্যে আমি লিখেছি। এর ফলে এই সাবস্ক্রিপ্ট ওয়ার্ডটা শুধু নিচে প্রদর্শন হচ্ছে। এরপর এন্ডটাও কিন্তু আমার যেমন নরমাল সেরকমই রয়েছে। এন্ডটা কোনো ট্যাগের মধ্যেই নেই। এরপর আবার আমরা এই সুপারস্ক্রিপ্ট নামের যে ওয়ার্ডটা এখানে রয়েছে দেখো এটা কিন্তু উপরে রয়েছে। অতএব এই ওয়ার্ডটা আমি সুপ ট্যাগের মাধ্যমে লিখেছি। এই জন্য এই লেখাটা আমার উপরে প্রদর্শন করতেছে। অতএব এখানে দিস ইজটা হচ্ছে নরমাল টেক্সট, এটা কোনো ট্যাগে লিখিনি। শুধুমাত্র সাবস্ক্রিপ্টটা আমি কি করেছি এখানে সাব ট্যাগের মাধ্যমে এটাকে লিখেছি। তারপরে এমটা যেমন আছে সেরকমই লিখেছি। এরপর সুপারস্ক্রিপ্টটা উপরে রয়েছে তাই এটাকে আমি সুব ট্যাগ দ্বারা লিখেছি। আশা করছি বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে কোনো প্রকার প্রবলেম হয় তাহলে আমাদের গ্রুপ রয়েছে জাকন এডুকেশন অফিসিয়াল নামে। এই গ্রুপে তোমরা জয়েন হবে এবং তোমরা তোমাদের সমস্যাগুলোকে পোস্ট করে আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোর সমাধান করে দেওয়ার। দেখো আমাদের কোশ্চেনে যে লেখাগুলো চেয়েছে সেই লেখার জন্য প্রয়োজনীয় এচটিএমএল কোডটাও আমরা লিখে ফেললাম। এরপর আমরা কি করব? এই যে বডি ট্যাগটাকে শুরু করেছিলাম সেটা এখন ক্লোজ করব। তো বডি ট্যাগটাকে ক্লোজ করে ফেললাম। এরপরে আমরা এইচটিএমএলটাকে ক্লোজ করব। এইচটিএমএলটাকে ক্লোজ করে ফেললাম। এরকম ভাবে যদি তোমাদের পরীক্ষায় কোনো ফরম্যাট ট্যাগ রিলেটেড কোশ্চেন আসে তাহলে এরকম পি ট্যাগের মধ্যে ফরম্যাট ট্যাগ ব্যবহার করে অ্যান্সারগুলো করবে এবং অবশ্যই ঠান্ডা মাথায় করবে। দেখবে কোন লেখাটি কোন ফরম্যাটে চাচ্ছে সেই ফরম্যাট ট্যাগটা ব্যবহার করবে এবং সেটা অবশ্যই পি ট্যাগের মধ্যে রাখবে। এভাবে অ্যান্সার করলে ইনশাল্লাহ তুমি অ্যান্সারে ফুল মার্ক পাবে। এটাই ছিল আজকের ক্লাস টেক্সট ফরম্যাটিং সম্পর্কে। এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের গ্রুপে জানাইতে পারো। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।